এই পথে হাঁটলে আপনি মক্কা যাইতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানিয়ে তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না। যারা চাঁদাবাজি এবং দখলদারির নেশায় পাগল হয়ে মানুষ খুন করে, এরা সমাজের আবর্জনা। এখানে স্টপ, ফুল স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। এই যে দুইটা ছেলেকে হত্যা করা হলো, এখন কি আমরা আরো দুইজনকে হত্যা করব? হত্যার রাজনীতি আমরা চাই না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি ভদ্রলোক, আমার ঘাড়ে যদি কেউ পা রাখে, প্রথমে বলবো সরি, এটা পা রাখার জায়গা নয়, এটা সরা। যদি না সরায়, আস্তে করে হাত দিয়ে বলবো আপনার পাটা সরান। তাতেও যদি না সরায়, গায়ের সমস্ত শক্তি দিয়ে, বাঘের ঝাপটা দিয়ে, ঝাড়া দিয়ে বলবো এটি তোমার পা রাখার জায়গা নয়। গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাতাতে আসবেন না। আল্লাহ তাআলা ধৈর্য ধরার জন্য মুমিনদেরকে বলেছেন, কিন্তু আবার সমান সমান প্রয়োজনে সমঝাইয়া দেওয়ার কথাও অনুমতি দিয়েছেন। সরকারি দলের বয়োজ্যেষ্ঠ নেতা, দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি গতকাল রংপুরে এসেছিলেন। আমি মিডিয়ায় দেখলাম তিনি রংপুরবাসীকে একটু মনের খেদ ঝেড়েছেন। বলেছেন আপনারা পিছিয়েই থাকবেন, কারণ আপনারা জামাত আর জাতীয় পার্টিকে আপনারা ভোট দেন। আমি কারে ভোট দিব না দিব এটা কি বিএনপি ঠিক করে দিবে? তাইলে একটা আইন পাশ করুন। বহু আইনই তো বেপরোয়া পাশ করছেন, ভালো আইনগুলাকে বিদায় দিয়েছেন। আরেকটা আইন পাশ করে ফেলেন যে আগামীতে বিএনপি ছাড়া আর কাউকে ভোট দেওয়া যাবে না। তখন জনগণ তাদের চূড়ান্ত সিদ্ধান্তটাও নিয়ে নেবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের উন্নয়ন কি কারো বাবার তহবিল থেকে হচ্ছে? এটা জনগণের ট্যাক্সের টাকায় হয়। রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারোই নেই। এই জেলার জনগণকে যারা বঞ্চিত করবে তারা হইল গণদুশ্মন। ওনারা করবেন না, কালকে এসে জানাই দিয়ে গেছেন। ভোট কেন দিলেন আপনারা আমাদেরকে? ভোটের অধিকারের উপর নির্লজ্জ হস্তক্ষেপের নাম গণতন্ত্র হতে পারে না। বয়স অনেক হয়েছে আমার এই বন্ধুর। আমি অনুরোধ করব, আপনার বক্তব্য প্রত্যাহার করে আপনি রংপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন। আমি ক্ষমা চাইতে বলবো না, আপনারও অবদান আছে, ত্যাগ কুরবানি আছে, ওইটুকু সম্মান জানানোর কারণে বললাম যে আপনি দুঃখ প্রকাশ করুন। তাহলে জনগণ বুঝবে যে জনগণকে আপনারা অপমানিত করছেন না। কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রখর রোদে দুপুরবেলা আয়োজিত জনসমাবেশের সম্মানিত সভাপতি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আব্দুল ওয়ারেস, জামাতে ইসলামের কেন্দ্রীয়, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, মঞ্চে বসা অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রিয় সাগাটাবাসী, আপনারা কেমন আছেন? গুলিকে ভয় পান? রোদকে ভয় পান? তো পিছনে যে কিছু লোক ভয় পায় দেখি। হ্যাঁ, যারা ভয় পায় না তারা সামনে চলে আসছে, তাই না? আর যারা ভয় পান তারা পিছনে আসেন। 10 মিনিটের জন্য সবাই সামনে চলে আসেন, এরপরে একসাথে সবাই চলে যাব আবার ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে এসেছি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের দোয়া চাইতে। বলবেন যে আমরা তো শুনলাম আপনি দোয়া করতে আসছেন, আমাদের 2 শহীদের কবর জিয়ারত করেছেন, পরিবারে গিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন, দোয়া করেছেন, আমরা আপনার জন্য কি দোয়া করব? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহর জন্য, দেশের জনগণের জন্য, মানবতার জন্য। আল্লাহ যেন আমাকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহর পথে লড়াই করে, মানুষের কল্যাণের জন্য লড়াই করে যারা জীবন দেয় তারা বড় সম্মানিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমার সাহায্য কামনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। সাবধান, তাদেরকে মৃত বলবো না যারা আল্লাহর পথে জীবন দিয়ে চলে গেছে। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানো না তারা জীবিত, তোমরা তা বুঝো না। শহীদরা শহীদ হওয়ার পরে
আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত বলো না। আমি জানতে চাই, সাইফুল্লাহ বারী আর সালাউদ্দিন আপনাদের সন্তান, ওই দুইটা সন্তান কেমন ছিল? ওরা কি সন্ত্রাসী ছিল? ওরা কি গাঁজাখোর ছিল? নেশাখোর ছিল? মানুষের ইজ্জতের উপর হাত দিত? কারো সাথে দুর্ব্যবহার করত? আমি প্রত্যেকটা মানুষের কাছ থেকে শুনেছি এরা দুইজন ছিল এই এলাকার শ্রেষ্ঠ সন্তান। কেন তাদেরকে খুন করা হলো আমার চাইতে আপনারা বেশি জানেন। বর্তমানে সরকারি দল এবং বিরোধী দল 15.5 বৎসর আমরা বড় মজলুম ছিলাম। মজলুমরা এখন আবার জালিম হতে যাব কেন? আমার সহকর্মী জনাব মৌলানা আব্দুল হালিম বলেছেন, আমাদের বুক থেকে এই নির্বাচনের পরে, এই সরকার গঠন হওয়ার পরে, এই সরকারের লোকদের হাতে 5 জন আমাদের সহকর্মীকে খুন করা হয়েছে। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। আমরা কি চাই বাংলাদেশে আবার খুনের রাজত্ব কায়েম হোক? সাবধান, এখানে স্টপ, ফুল স্টপ। আর সামনে পা বাড়াবেন না খুনের দিকে, হাত বাড়াবেন না খুনের দিকে, চোখ লাল করবেন না কারো দিকে। এ বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা, কারো চোখ রাঙ্গানিকে পাত্তা দেয় না। আপনারা 1000 বার চেষ্টা করলেও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না, কিন্তু আপনারা তো সে পথেই পা বাড়িয়েছেন। আফসোস, সরকারি দলের বয়োজ্যেষ্ঠ নেতা, দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি গতকাল রংপুরে এসেছিলেন। আমি মিডিয়ায় দেখলাম তিনি রংপুরবাসীকে একটু মনের খেদ ঝেড়েছেন। বলেছেন আপনারা পিছিয়েই থাকবেন, কারণ আপনারা জামাত আর জাতীয় পার্টিকে আপনারা ভোট দেন। আমি কারে ভোট দিব না দিব এটা কি বিএনপি ঠিক করে দিবে? তাইলে একটা আইন পাশ করুন। বহু আইনই তো বেপরোয়া পাশ করছেন, ভালো আইনগুলাকে বিদায় দিয়েছেন। আরেকটা আইন পাশ করে ফেলেন যে আগামীতে বিএনপি ছাড়া আর কাউকে ভোট দেওয়া যাবে না। তখন জনগণ তাদের চূড়ান্ত সিদ্ধান্তটাও নিয়ে নেবে ইনশাআল্লাহ। 2 নম্বর, রাষ্ট্রের উন্নয়ন কি কারো বাবার তহবিল থেকে হচ্ছে? এটা জনগণের ট্যাক্সের টাকায় হয়। রংপুরবাসীকে বঞ্চিত করার অধিকার কারোই নেই। এই বৃহত্তর রংপুরবাসীকে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, এই জেলার জনগণকে যারা বঞ্চিত করবে তারা হইল গণদুশ্মন। আমরা নির্বাচনের আগে ঘোষণা দিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দিলে আমরা পুরা উত্তরবঙ্গকে আমরা বানাবো কৃষির রাজধানী ইনশাআল্লাহ। আফসোস, আমাদের কোনো আফসোস নেই, সরকারে আমরা যাইনি, কিন্তু সেই আওয়াজ এখনো আমরা সংসদের ভিতরে দিয়ে চলেছি, দিয়েই যাব ইনশাআল্লাহ। আর যখন সুযোগ আসবে তখন আমরা করবো ইনশাআল্লাহ। ওনারা করবেন না, কালকে এসে জানাই দিয়ে গেছেন। ভোট কেন দিলেন আপনারা আমাদেরকে? ভোটের অধিকারের উপর নির্লজ্জ হস্তক্ষেপের নাম গণতন্ত্র হতে পারে না। বয়স অনেক হয়েছে আমার এই বন্ধুর, আমি অনুরোধ করব আপনার বক্তব্য প্রত্যাহার করে আপনি রংপুরবাসীর কাছে দুঃখ প্রকাশ করুন। আমি ক্ষমা চাইতে বলবো না, আপনারও অবদান আছে, ত্যাগ কুরবানি আছে, ওইটুকু সম্মান জানানোর কারণে বললাম যে আপনি দুঃখ প্রকাশ করুন। তাহলে জনগণ বুঝবে যে জনগণকে আপনারা অপমানিত করছেন না। এই যে 2টা ছেলেকে হত্যা করা হলো, এখন কি আমরা আরো 2 জনকে হত্যা করব? হত্যার রাজনীতি আমরা চাই না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি ভদ্রলোক, আমার ঘাড়ে যদি কেউ পা রাখে প্রথমে বলবো সরি, এটা পা রাখার জায়গা নয়, এটা সরা। যদি না সরায়
আস্তে করে হাত দিয়ে বলবো আপনার পাটা সরান। তাতেও যদি না সরায়, গায়ের সমস্ত শক্তি দিয়ে বাঘের ঝাপটা দিয়ে ঝাড়া দিয়ে বলবো, এটি তোমার পা রাখার জায়গা নয়। গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে আসবেন না। আল্লাহ তাআলা ধৈর্য ধরার জন্য মুমিনদেরকে বলেছেন, কিন্তু আবার সমান সমান প্রয়োজনে সমঝাইয়া দেওয়ার কথাও অনুমতি দিয়েছেন। আমরা চাই না দুইজন মা দুইজন বাবার বুক খালি হয়েছে, তাদের চোখের পানি আমার চেয়ে আপনারা বেশি দেখেছেন, আজকে এসে আমি তার সাক্ষী হয়েছি। আমি চাই না আর কোনো একজন মা কিংবা একজন বাবার বুক ভেঙে যাক। ক্ষমতার লোভ আর দখলদারি পাগল বানিয়ে তুলছে, তাই না? টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে কোথাও আর বাদ রাখা যাবে না। এই জন্য 24-এর বিপ্লব হয় নাই। 24-এর বিপ্লব হয়েছে সমাজ থেকে সব ময়লা পরিষ্কার করার জন্য। এরা সমাজের আবর্জনা। যারা চাঁদাবাজি এবং দখলদারির নেশায় পাগল হয়ে মানুষ খুন করে, এরা সমাজের আবর্জনা। এই আবর্জনা এই সমাজ থেকে পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে স্পষ্ট বলবো, আপনারা বলছেন নজরদারিতে আছেন, তাইলে ঝাপটা দিতে অসুবিধা কি? যারে নজরদারিতে রেখেছেন ঝাপটা দেন, তুলে নেন। পলাশকে তো আর তালাশ করার দরকার নাই, যেহেতু নজরদারিতে আছে। আইনের আওতায় আপনারা না আনলে মানুষকে আইন হাতে তুলে দেওয়ার প্রকারান্তরে এটা হবে উস্কানি। অবশ্যই প্রশাসনকে তার দায়িত্ব পালন করতে হবে। প্রশাসন কোনো দলের নয়, প্রশাসন গোটা জাতির সম্পদ। প্রশাসনকে তাদের দায়বোধের জায়গা থেকে এই দায়িত্বটা পালন করতে হবে। দল আসবে, দল যাবে, ক্ষমতা কারো কোমরের নিচে চিরস্থায়ী নয়। তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে পছন্দ করেন ক্ষমতায় বসান, আর যখন আষাঢ় মেরে টুকরা টুকরা করতে চান তখন উঠায় নেন। এর আগে একজন মানুষকে জ্বালাতন করেছে, খুন করেছে, গুম করেছে, পঙ্গু করেছে, মামলা দিয়েছে, জেলকে বাসস্থান বানিয়েছে, বউ মায়ের বুক খালি করেছে, অবুঝ শিশুদেরকে এতিম বানিয়েছে, যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে, মা বাবার চোখে এখনো পানি ঝরছে। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস। এটা যেখানেই ভর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। একটু আগে আপনাদের কাছে শহীদ হওয়ার দোয়া চেয়েছি না? প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে হাজারবার শুকরিয়া আদায় করে রক্তের চাদর পরে আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু কোনো ফ্যাসিবাদকে বাংলার জমিনে প্রশ্রয় দিব না, বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আপনারা তৈরি হন। যেইভাবে 24 সালে ভাই বোনেরা সবাই রাস্তায় নেমে এসেছিলেন, মা 10 মাসের শিশু সন্তান নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, হয়তো আবার আমাদেরকে রাস্তায় নামতে হবে। জাতির জন্য প্রয়োজনে একবার নয়, শতবার নামবো ইনশাআল্লাহ। যত সময় আল্লাহ জীবন দিয়ে রেখেছেন, যত সময় নামার শক্তি দিয়ে আল্লাহ রাখবেন, তত সময় জাতির প্রয়োজনে অবশ্যই নামবো। আমরা কাপুরুষ নই, আমরা দুর্বল নই। কাপুরুষ তারা যারা অপরাধ করে, যারা দখল বাণিজ্য করে, যারা নিরীহ মানুষের কাছ থেকে চাঁদা উঠায়, যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে। সে যেই হোক, আমার সন্তান হলে ওইটাও কাপুরুষ। এই বাংলাদেশকে আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আমরা দেখতে চাই আমাদের শিশুরা নিরাপদ, আমাদের মেয়েরা নিরাপদ,
আমাদের বোনেরা নিরাপদ, আমাদের মায়েরা নিরাপদ, আমাদের যুবকরা নিরাপদ, আমাদের বয়স্করা নিরাপদ, সকল ধর্মের মানুষ নিরাপদ, সকল বর্ণের মানুষ নিরাপদ, এদেশের সকল ভাষার মানুষ নিরাপদ। আমরা সকলের নিরাপত্তা দেখতে চাই। ইনারাও বলেছিলেন যারা এখন ক্ষমতায় গেছে যে আমরা দলীয় শাসন কায়েম করব না। আমি জানি না এখানে একজন প্রশাসক আছেন নিশ্চয়ই, তাই না? কিন্তু বিএনপি করতেন না কোনোদিন। হ্যাঁ, জুড়ে বলেন করতেন কিনা? এইটা কি হলো? জেলায় যাকে প্রশাসক বসানো হয়েছে তিনিও বিএনপি করতেন না, তিনিও করতেন। এটা কি হলো? রংপুর সিটি কর্পোরেশনে যাকে প্রশাসক বসানো হয়েছে তিনিও বিএনপি করতেন না, করতেন। এটা কি হলো? স্কুল কলেজ মাদ্রাসা সকল জায়গায় কমিটিগুলোর দখল নিতে হবে। কেন নিতে হবে জানেন? ওখানে মধু আছে, চুষলে জিহ্বায় মজা লাগে। হারাম, ওখান থেকে হারাম উপায়ে বিভিন্ন ধরনের সুবিধা নেওয়া হয়, অবৈধ সুবিধা। এই জন্যই পাগল। শিক্ষক নিয়োগ দিতে পয়সা, পিয়ন নিয়োগ দিতে পয়সা, ছাত্রছাত্রীদের টিফিনের পয়সা থেকেও পয়সা, সব জায়গায় চুরি চামারি। এই চোরের হাত আমরা বন্ধ করতে চাই, চাঁদাবাজদের হাত বন্ধ করতে চাই, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে চাই, সেই মানবিক বাংলাদেশ গড়তে চাই। ন্যায় ইনসাফের বাংলাদেশ, সকলের জন্য সমান ইনসাফ আমরা নিশ্চিত করতে চাই। এর জন্যই ছিল গণভোট। আপনারা রায় দিলেন, সরকার এখন যারা আছে তারাও বলছিল রায় দেন, হা বলুন। হা সবাই বললাম, এখন আমরা হার উপরে আছি, তারা না হয়ে গেছে। আমি পরিষ্কার বলছি, গণভোট না মানলে শুধু না হবেন না, একসময় নাই হয়ে যাবেন। জনতার রায়কে অগ্রাহ্য অপমান করে অতীতে কেউ টিকে নাই, শান্তি পায় নাই, সম্মান পায় নাই, ক্ষমতা পাকাভুক্ত করতে পারে নাই। 14, 18, 24-এর নির্বাচন তার প্রমাণ। আপনারাও যদি তামসা শুরু করেন তাহলে ভাইরাস যখন বসবে আপনাদের ঘাড়ে তখন কিন্তু উপসর্গ সমানই দেখা দিবে। এখন যারা আপনাদেরকে তালে তালে হাওয়া দিচ্ছে, আলবত আলবত আলবত, খুব ভালো, যা করছেন চমৎকার। এই বাতাস একদিন আপনাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে। আমরা চাই না, কারণ আপনারা মজলুম ছিলেন। আমরা চাই আপনারা ঠিক পথে ফিরে আসুন, জনগণের রায় মেনে নিন, সংস্কার সাধন করুন, ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করুন, মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশের রাস্তা খুলে দিন। যদি খুলে দেন, আমরা বিরোধী দল হিসাবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এখন যে পথে হাঁটছেন, যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটতেছেন। আপা যাওয়ার আগে বলতো আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কি হয়েছে এখন? পালাইছে। বাচ্চারা স্লোগান দিয়েছিল পালাইছে রে পালাইছে, তাই না? এই পথে যারাই হাঁটবেন তাদেরকে পালাতে হবে। এই পথ পালানোর পথ। এই পথে হাঁটলে আপনি মক্কা যাইতে পারবেন না, আপনি দিল্লি চলে যাবেন। এই পথের শেষ ঠিকানা দিল্লি। এদেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের উপর চায় না। কোনো আধিপত্যবাদ মানব না, অপশক্তির কাছে মাথা নত করব না। ইনশাআল্লাহ তাআলা আজিম মজবুত কদমে মাথা উঁচু করে যতদিন বেঁচে থাকব, মানুষ হিসাবে বেঁচে থাকতে চাই, বিড়াল হিসাবে বাঁচতে চাই না। বিড়ালের জীবন আমাদের জীবন হবে না ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন তো? আছেন? ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন। লড়াই চলছে, লড়াই চলবে। ইনশাআল্লাহ হকের বিজয় হবে, ইনশাআল্লাহ 18 কোটি মানুষের বিজয় হবে। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান
আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বীর নেতাকে হায়াতে তৈয়বা দান করুন, আমিন। এবং দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কল্যাণের স্বার্থে, ইমানের স্বার্থে, তাকওয়া ভিত্তিক দেশপ্রেমিক একটি বাংলাদেশ গড়ার জন্য তাকে তৌফিক দান করুন। আমাদের যে দুই ভাইয়ের রক্ত ঝরিত হয়েছে, রক্তের প্রতিটি বিন্দু থেকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ভাই বোন ইসলামী আন্দোলন জামাতের কর্মী তৈরি হবে ইনশাআল্লাহ। গাইবান্ধা জেলার ঘাঁটি জামাত শিবিরের ঘাঁটিতে রূপান্তরিত করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন আপনারা? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আগামী দিনে বৈষম্যমূলক রাষ্ট্র গড়ার জন্য বিরোধী দলীয় নেতা আমির জামাতের নেতৃত্বে দুর্বার গণ আন্দোলন তৈরি করার তৌফিক দান করুন, আমিন। আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, বাংলাদেশ জাতীয় সংসদে মাননীয় বিরোধী দলের নেতা, মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ সাইফুল্লাহ বারী এবং শহীদ সালাউদ্দিনের পরিবারের সাথে মানবিক দায়বদ্ধতার দায়িত্ব পালন করার জন্য যিনি ছুটে এসেছেন, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতা, বাংলাদেশের মানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত সংসদ সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, আজকের এই জনসমাবেশে উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমির জামাত বক্তব্য রাখবেন। আজকে আমাদের আসার পিছনে প্রথম কারণ হচ্ছে গাইবান্ধার সাগাটা যারা জীবন দিয়েছে, এই পরিবারগুলির খবর আমির জামাত প্রতিনিয়ত নিয়েছেন। সালাউদ্দিনকে ইবনে সিনা হসপিটালে আমির জামাত দেখেছেন, বারবার তার খবর রেখেছেন শহীদ হওয়া পর্যন্ত, এবং শাহাদাতের পর তার জানাজার সম্পাদন থেকে আরম্ভ করে দাফন পর্যন্ত সকল কাজের সব মুহূর্তের খবর রেখেছেন আমাদের মানবিক নেতা আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। তিনি মানবিক দায়বদ্ধতার দিক থেকে তিনি আজকে গাইবান্ধার সাগাটা চলে এসেছেন। দুজন কর্মী শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আমাদের কাছে সম্পদ এবং স্বার্থ বড় কথা নয়, আমাদের কাছে কর্মীদের জীবন এবং ইসলামী আন্দোলনের স্বার্থ সবচেয়ে বেশি। অনেক দিন পর্যন্ত শহীদ সাইফুল্লাহ বারী শহীদ হওয়ার পর আমি সহ এসেছি, আমির জামাত আসতে পারেন নাই। সালাউদ্দিনের শাহাদাতের পরেই আমির জামাত আসার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। 24 ঘন্টার মধ্যে এই আয়োজনে আপনারা শরীক হয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আমির জামাতের পক্ষ থেকে, আমির জামাত আজকে মঞ্চে আছেন। আপনারা জানেন রংপুরের 22টি আসনের মধ্যে 18টি আসন এই রংপুরের মানুষ জামাত ইসলামীকে দাঁড়িপাল্লায় এবং একটি আসন এনসিপিকে উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া জানাতে চাই যে আপনারা আমির জামাত এখানে সরাসরি আসতে পারেন নাই, কিন্তু তার আহ্বানে সাড়া দিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা আমাদের মাস্টার আব্দুল ওয়ারিস ভাইকে নির্বাচিত করেছেন, আলহামদুলিল্লাহ। নির্বাচিত করার পরে তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদের পাশে আমাদের মুক্তিযোদ্ধা ওয়ারিস ভাই সব সময় আপনাদের দায়িত্ব পালনের জন্য থাকবেন। আর আপনাদের অভিভাবক হিসাবে আমির জামাত আগামী দিনের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান সব সময় আপনাদের খবর রাখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে দুঃখজনক ঘটনা হয়েছে, একটি তুচ্ছ ঘটনা যেটা ক্ষমতাসীন দলের যুবদল এবং ছাত্র দলের সন্ত্রাসীরা ঘটিয়েছে। এই ঘটনায় 2 জন লোকের প্রাণ যাবে, এটা জাতি তারেক রহমানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে আশা করে না। আপনারা জানেন হবিগঞ্জে একজন ছাত্রের চোখ চলে গিয়েছে। এই চোখের জ্যোতি কি বর্তমান প্রধানমন্ত্রী ফিরিয়ে দিতে পারবেন? আমরা জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রী, শহীদ শাহাবুদ্দিন, শহীদ সাইফুল্লাহ বারী, শহীদ সালাউদ্দিনের মা এবং বাবাকে কি সান্ত্বনা দেবেন আপনি? আমির জামাত দেখা করে এসেছেন, তার মায়ের কান্না, তাদের 2 জনের মায়ের কান্না থামানো যাচ্ছে না।
এজন্য আমরা আজকে দাবি জানাতে চাই, 6 জনকে অভিযুক্ত করে মামলা দেওয়া হয়েছে, এখনও 2 জনকে গ্রেপ্তার করা হয়নি। আমির জামায়াত জিজ্ঞেস করেছিলেন একজন পুলিশ অফিসারকে, বলেছে আমাদের নজরে আছে একজন। আমি তো আমাদের মাননীয় সংসদ সদস্য বললেন 6 জনের মধ্যে 2 জন গ্রেপ্তার হয়নি। সবচেয়ে চিহ্নিত সন্ত্রাসী পলাশকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে সকল দায় দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি ডিসি এবং এসপির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা জনসমাবেশ দেখছেন, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আইন জনগণের হাতে তুলে নেওয়ার জন্য আপনারা দেবেন না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি। 2 জনকে হত্যা করার পরে একজনের জানাজা আমরা 1 মাস আগে পড়িয়েছি, আরেকজনের জানাজা গতকাল হলো, অথচ সন্ত্রাসী পলাশ এখানে ঘুরে বেড়ায়। এই তামাশা আমরা দেখতে চাই না। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দেখান যে আপনারা সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেন। নচেত বলবো, প্রশাসন সরকারি দল হওয়ার কারণে আপনারা আইনের নীতিতে আপনারা চলছেন না, আপনারা সরকারি দলকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, সন্ত্রাসীদের উস্কানি দিয়ে যাচ্ছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমাদের মনে পড়েছে শহীদ রেজবুল হক সরকার প্লাবন পলাশবাড়ির এসএসসি পরীক্ষার্থী ছিল, তাকে হত্যা করেছে এই বিএনপির সন্ত্রাসী যুবদল ছাত্রদলের লোকেরা পলাশবাড়িতে, জানেন আপনারা? এজন্যে আপনাদের ইতিহাস হচ্ছে পলাশবাড়িতে রেজবুল হক প্লাবনকে হত্যা করেছিলেন, এখানে 2 জনকে হত্যা করেছেন। নির্বাচন থেকে এই পর্যন্ত জামাত ইসলামের 5 জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। হত্যা করে হাসিনা আমাদের 1 লক্ষ লোককে জেলে নিয়েছিল। 11 জন শীর্ষ নেতা সহ 5 শতাধিক নেতা কর্মীকে হত্যা করেছিল। 80 জনকে গুম করেছিল। 10,000-এর উপরে নেতা কর্মীকে তারা চাকরিচ্যুত করেছিল। 7,000-এর উপরে নেতা কর্মীকে পঙ্গু করেছে। হাসিনা এখন দেশে আছে না পলাতক? আওয়ামী সন্ত্রাসীরা এখন ঘুরতে পারে না পলাতক? এর জন্যে আমরা বলতে চাই, আপনারা একসময় মাজলুম ছিলেন বলে ধারণা আছে, আমরাও বলি, কিন্তু এখন সন্ত্রাসের হাত আপনারা যদি না গুটিয়ে নেন, এই দেশের জনগণ আপনাদের বিচার আবার করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আসুন, শুধু গাইবান্ধার শাখাটা নয়, আপনারা দেখেছেন সরকারি দলের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগণগুলোতে অস্থিরতা সৃষ্টি করার জন্য একের পর এক পায়তারা করে যাচ্ছে। অতীতে শিক্ষাভবনে অস্থিরতা সৃষ্টি করে আপনারা টিকতে পারেন নাই, সামনে ইসলামী ছাত্র শিবির এবং জনতার আন্দোলনের মুখে আপনারা টিকতে পারবেন না ইনশাআল্লাহ। আসুন, আমরা বিচার চাই শহীদ সালাউদ্দিনের খুনিদের, আমরা বিচার চাই সাবুল্লাহ বাড়ির। এই বিচার আপনারা চান কিনা? আজকে অনেক মা এবং বোন, অনেক বাইরে এখানে মিলিত হয়েছেন। এই বিচার করার জন্য যদি গড়িমসি সরকার করে, ইনশাআল্লাহ এই সরকার শেষ সরকার নয়। এই খুনিদের বিচার হবে, সাগাটার মানুষ দেখবে ইনশাআল্লাহ। আসুন, খুনিদের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকি, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকি। আর ইনসাফের বাংলাদেশ 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে, যেই জুলাই বিপ্লবের স্লোগান ছিল বুকের মধ্যে অনেক জ্বর, বুক ফেরেছে গুলুগর, সে আবু সাইদ মুক্তর বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্যে যে হাঁ ভোটে ভোট দেওয়ার মধ্য দিয়ে জুলাই সনদের পক্ষে জনগণ রায় দিয়েছে, সেই গণভোটে রায় বাস্তবায়ন করার জন্যে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম আমরা অব্যাহত রাখবো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।